নমস্কার, দুয়ারে রিপোর্টার নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। আর শুরুতেই আমরা নজর রাখবো দুই প্রতিবেশী আক্তারুল শেখ এবং রেশমা খাতুন। দুই প্রতিবেশীর ডাস্টবিন রাখা নিয়ে বচসা হয়, আর সেই বচসার জেরে কিনা বোমাবাজি, এমনটাই অভিযোগ সামনে উঠে আসছে। রামপুরহাটের ঘটনা, রামপুরহাটের ডাস্টবিন বিবাদে বোমাবাজির অভিযোগ। রামপুরহাটের প্রতিবেশীর বাড়ির সামনে ডাস্টবিন রাখা নিয়ে বচসা শুরু হয় এবং তারপরে আক্তারুল শেখ এবং রেশমা খাতুনের বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ সামনে উঠে আসছে। প্রতিনিধি অক্ষয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অক্ষয় থেকে একটু জানার চেষ্টা করব। অক্ষয়, একদিকে আক্তারুল শেখ, অন্যদিকে রেশমা খাতুন, দুই প্রতিবেশী, কিন্তু দুই প্রতিবেশীর শুধুমাত্র ডাস্টবিন রাখা নিয়েই কি বচসা? তার জেরেই কি বোমাবাজি, নাকি নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে? দেখো, তোমাকে বলে রাখি, নলাটি পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের যে নতুন গ্রাম, সেই নতুন গ্রামের এই ঘটনাটি ঘটেছে। নলাটি পৌরসভার সাফাই কর্মী হিসাবে কাজ করেন রেশমা খাতুন, এবং রাস্তার ধারে ডাস্টবিন রাখাকে কেন্দ্র করে আজকে বচসা হয় এবং আক্তারুল শেখের বিরুদ্ধে যেটা অভিযোগ, সে বোমাবাজি করেছে এবং এই ঘটনায় দুজন মহিলা এবং দুজন পুরুষ, মোট 4 জন জখম হয়েছেন। যেটা আমরা জানতে পারছি, শুধুমাত্র ডাস্টবিন রাখাকে কেন্দ্র করেই এই ঘটনা না, তবে পারিবারিক একটি বিবাদ দীর্ঘদিন থেকে আছে। তাদের পাশে একটি রাস্তাকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিবাদ আছে এবং সেই বিবাদ থেকেও এই বোমাবাজি হতে পারে। তবে এই ঘটনার তদন্ত ইতিমধ্যেই নলাটি থানার পুলিশ শুরু করেছে। তবে ঘটনাস্থল থেকে পলাতক হয়েছে এই আক্তারুল শেখ। তবে জখম যারা হয়েছেন তাদের উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কি অভিযোগ একবার শোনা যাক। রেশমা খাতুন যেটা বলছেন, ওটা আমার বউ। ও কাজ করে পৌরসভা, ঠিক আছে। ও ডাস্টবিনের ময়লা ফেলার ইসে কাজ করছে, ও দেখাশোনা করে ওয়ার্ডে, ঠিক আছে। এর জন্য ডাস্টবিনগুলো ভাঙাচোরা করছিল। যে ছেলেটা বম মেরেছে, ওকে এবার বাধা দিয়েছে আমার শ্বশুর, যেটা পড়ে আছে, ওই জন্য বাধা দেওয়ার জন্য বমটার চার্জ করে দিয়েছে, বলছে বাড়ি থেকে এসে। আমার মেয়ে পৌরসভার ওই ময়লা ফেলার এর কাজ করে। আমার বাড়িতে 3টে ট্রলি থাকে এবং ময়লা যেগুলোতে ফেলায় সেগুলোতে, তো নিয়ে ওই পৌরসভার ঢপগুলোকে এসে মদ খেয়ে ভাঙচুর করছিল। আমি বলতে গেলাম, তুই ভাঙচুর কেন করছিস বাবা? তখন বাড়ি যা। আক্তারুল শেখ ওর বাড়ির সবাই ছিল, ধরেন আশেপাশে। আমরা 4 জন হয়েছে আহত। বাচ্চা নয়, আমরা 2 ভাই বেশি। আমার একটা মেয়ে আর আমার একটা বউ, আমার ভাই পাশের বাড়ির ভাইয়ের বউ। সরে না গেলে তো আমাদের উপরেই পড়তো। একটা বোম চার্জ করেছে এবং সেটা আমার ঘরের একদম উঠোনে। প্রতিনিধি অক্ষয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আমরা আরো একবার অক্ষয় থেকে একটু জানার চেষ্টা করব। অক্ষয়, আমরা শুনলাম যে অভিযোগ সরাসরি আক্তারুল শেখের বিরুদ্ধে সামনে উঠে আসছে। সেক্ষেত্রে আক্তারুল শেখের পরিবারের তরফ থেকে কোনো বক্তব্য সামনে এসেছে? এবং যেমনটা তুমি বলছিলে, শুধুমাত্র ডাস্টবিন নিয়েই বিবাদ নয়, বহু দিনের পারিবারিক বিবাদ রয়েছে। কত দিনের বিবাদ? কেন বোমাবাজি? দেখো, তোমাকে বলে রাখি, শুধুমাত্র যে ডাস্টবিন কেন্দ্রবিন্দু এই ঘটনা সেটা না। কিছুদিন আগেও এই আক্তারুল শেখ রেশমা খাতুনকে যে পৌরসভার যে ট্রলি, সেই ট্রলি কিন্তু ব্যবহারের জন্য চাওয়া হয়েছিল এবং রেশমা খাতুনের তরফ থেকে দেওয়া হয়নি। তার কারণ সেটি ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয় না এবং সেটি সরকারি সম্পদ, এবং সেই রাগ একটি ছিল। পাশাপাশি তাদের যে বাড়ির পাশে রাস্তা, সেই রাস্তা তৈরিকে কেন্দ্র করে দীর্ঘদিন থেকে একটি পারিবারিক বিবাদ ছিল। তবে এই ঘটনার পর থেকে আক্তারুল সহ তার পরিবারের সদস্যরা কিন্তু গা ঢাকা দিয়েছে। নলহাটি থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে যে সঠিক কি কারণ এই ঘটনা, এবং এই যে ডাস্টবিন রাখাকে কেন্দ্র করে, সামান্য ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে যে বোমাবাজির মতো ঘটনা করতে পারে না, অন্য কোনো কারণ আছে, সেই নিয়ে কিন্তু তদন্ত করছে নলহাটি থানার পুলিশ। বেশ। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। न्यूज फ्लैश निवेदन करছে सफेद डिटर्जेंट पाउडर। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे, मेरी चॉइस मेरा सफेद। এটা তো মাইথান স্টিল না। হ্যাঁ, পাড়া প্রতিবেশীরাও লাগিয়েছে। স্ট্রং মানে মাইথান স্টিল। বিভাজনে বিবৃতি দেয়, তার জন্য আজকে আমি দলটা ছেড়ে তৃণমূলে আমি যোগদান করলাম। শুভেন্দুবাবু কি বলেছে এটা আমার জানা নেই। তো এইটা তৃণমূল কংগ্রেস তাকে দিয়ে হয়তো প্রচার করাচ্ছে, সংখ্যালঘু ভাই বোনদের মন ভেঙে দেওয়ার জন্য তৃণমূল এটা হয়তো প্রচার করাচ্ছে।
আসল কথা ঘটনাটা কি ঘটেছে, রফিকের সাথে কথা বলে আপনার কাছে কি বক্তব্য দিয়েছে আমার জানা নেই। রফিকের সাথে কথা বলে তারপরে বলতে পারবো আসল সত্যটা কি আছে। রফিক ভাই যিনি আমি তো আপনাকে আগেই বললাম যে সংখ্যালঘু মোর্চার উনি সক্রিয় মেম্বার ছিলেন। ওনার জয়েন করার পরে বহু সংখ্যালঘু মানুষ কিন্তু আজকে তৃণমূলে ওনার মুখী হবেন। দিল্লিতে আর একটা কথা বলেন তারা, তাদের নেতারা কিন্তু এখানে অন্য কথা বলেন। এই কথা শুনে কিন্তু বিজেপির অনেক সংখ্যালঘু নেতারা কিন্তু কনফিউজ হয়ে গেছেন এবং তারা কিন্তু তৃণমূলমুখী হয়ে গেছেন, যেরকম আজকের আমরা চাপড়া ব্লকে উদাহরণটা পেলাম। আনন্দপুরের উত্তর 55 গ্রামে প্রমোটার খুনে গ্রেফতার জাকির ওরফে লিলি নামে একজনকে গ্রেফতার পুলিশের। জাকিরের বিরুদ্ধে ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ। নিহত প্রমোটারের উপর হামলার অভিযোগ জাকিরের বিরুদ্ধে। মূল অভিযুক্ত আব্বাসের খোঁজে পুলিশ। সমবায় দুর্নীতির অভিযোগে পোস্টার প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ শেয়ার হোল্ডারদের। দুর্নীতির অভিযোগ তুলে সমবায় সংস্থার অফিসের সামনে বিক্ষোভ। মহিষাদলের কেশবপুর জলপাই রাধাকৃষ্ণ সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে বিক্ষোভ। আর্থিক অনিয়মের কথা স্বীকার সমবায়ের সম্পাদকের। সমবায় সমিতির আর্থিক তছরূপ প্রায় 5 কোটি টাকা। গোপনে গোপনে মিটিং করছে, ওরা খাতাগুলো উলটপালট করছে। সভাপতি সহ সম্পাদক ওরা নানাভাবেই পদত্যাগের করার চেষ্টা করছে। আমরা ওদের পদত্যাগ তখনই গ্রহণ করব এবং তখনই মান্যতা দেব যখন সমবায় সমিতির হিসাব সাধারণ মানুষের সামনে, সকল শেয়ার হোল্ডারদের সামনে ওরা উপস্থাপন করবে। তৃণমূল পরিচালিত বোর্ড সম্পূর্ণভাবে তারা দায়ী এবং তারা চুপ করে বসে আছে এই আর্থিক তছরূপের দায়। কে দিয়েছে সেটা তো বলতে পারবো না, আমাদের কাছে এরকম কিছু তথ্য জানতেও কেউ আসেননি। ফিড ব্যবসার ব্যাপারে একটা দুর্নীতি আমাদের সামনে এসছে, ধরা পড়েছে। সেটা যতটা রিকভারি করার জন্য আমরা এখন ডাইরেক্টর বোর্ড অফ মিটিংয়ে আমরা বারে বারে এটা ওকে নিয়ে আলোচনায় আসছি। সমিতির ডিরেক্টর বোর্ডের আলোচনার বাইরে এগুলো কিছু করে ফেলেছে। সেগুলো কতখানি কি করেছে সেগুলো আমাদের এখন খুব দেখা চলছে। যতক্ষণ না ফাইনাল হচ্ছে আমরা কিছু বলতে পারছি না। ফের প্রকাশ। হ্যাঁ, পাড়া প্রতিবেশীরাও লাগিয়েছে। স্ট্রং মানে মাইথন স্টিল। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে सफेद डिटर्जेंट पाउडर। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे, मेरी चॉइस मेरा सफेद। পদ্মনেতার মায়ের আবাস, এমনটাই অভিযোগ সামনে উঠে আসছে। খড়গপুরের বিজেপি কাউন্সিলরের বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ সামনে উঠে আসছে। বিজেপি নেতার মায়ের আবাসে বাড়ি। অভিযোগ কার বিরুদ্ধে উঠে আসছে? 31 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের নামে এই অভিযোগ। আর অভিযোগ কে করছেন? বিজেপি কাউন্সিলরের নামে অভিযোগ করছেন বিজেপি নেতারই। শোনাবো সেই অভিযোগ। আবাসের বাড়ি আপনাদের হয়নি? না। কত বছর হয়েছে? এক বছরের বেশি হয়ে গেল, 2 বছরের কাছাকাছি হতে যাচ্ছে। আপনারা আছেন কোথায়? এই তো তিরপলের মধ্যে। আপনাদের কাউন্সিলরের তো বাড়ি হয়ে যাচ্ছে, কি করে হচ্ছে? কি করে হচ্ছে এখন কি করে বলবো? ওরা গেলে পরে বলছে যে আমার বাড়ি আমার মা করতেছে, বলছে আমাদের টাকা আসছে না, আমরা কি করব বলো? এটা 2 বছর হয়ে গেল তো কমপ্লিট হয়নি না। তো আপনি কোথায় থাকছেন? এই যে ঝুপড়িতে। আপনার কাউন্সিলরের তো বাড়ি খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তো কি করবো আমরা? বলো আমরা তো যাচ্ছি, বলছি আমাদের বাড়ি হোক, আজ হবে কাল হবে। আমরা গরিব লোক 200 টাকা খাটবো, এবারে ভাড়া দিব না, ঝুপড়িয়ে রইবো না ঘর করবো। 2 বছর ধরে এই ধরনের কাজ এখনো কমপ্লিট হয়নি। যেহেতু বৃষ্টি এত গরম গেছে, মানুষ কিভাবে থাকছেন, আমরা থাকতে পারছি না। কাউন্সিলরের বাড়ি হচ্ছে কিভাবে হচ্ছে? ওর মায়ের নামে বাড়ি পাস করে উনি বানাচ্ছে, নিজের বাড়ির কাজ হয়ে যাচ্ছে, কিন্তু গরিব মানুষরা এইভাবেই মানে কষ্ট করে থাকছে। নোংরা কাজ হলে, ভুল কাজ হলে আমরা সবসময় প্রতিবাদ জানাই, আগামী দিনও জানাবো। প্রতিনিধি শঙ্কর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি শঙ্করের থেকে ব্যাপারটা একটু জানার চেষ্টা করব। শঙ্কর, ছবিতে আমরা দেখলাম যে 3 তলা বাড়ি, সেই 3 তলা বাড়ির সামনে আবাসের বাড়ি। আবার এই বিজেপি কাউন্সিলরের নামেই অভিযোগ করছেন বিজেপি নেতায়। এই বিজেপি কাউন্সিলরের ব্যাকগ্রাউন্ড একটু তোমার থেকে জানার চেষ্টা করব। দেখো প্রিয়াঙ্কা, তোমার জানিয়ে রাখি খড়গপুর পুরসভার যে 31 নম্বর ওয়ার্ড, তার কাউন্সিলর রয়েছেন মমতা দাস, এবং এই মমতা দাসের বিরুদ্ধে তাদের এক নেতা অভিযোগ করেছেন যে তিনি 3 তলা বাড়িতে থাকেন এবং তার বাড়ির ঠিক বাইরে একজন তার মায়ের নামে অ্যালটমেন্ট হয়েছে আবাস যোজনার বাড়ি। যেইখানে কেন্দ্রীয় সরকার আবাস যোজনার বাড়ি রাজ্যকে দিচ্ছে না, পয়সা পাঠাচ্ছে না, সেই ক্ষেত্রে নানা বিতর্কর মধ্যে
একেবারে সে পয়সা পেয়েছে এবং কাজও শুরু হয়ে গেছে, তা নিয়ে কিন্তু রীতিমতো বিতর্ক দেখা দিয়েছে। এইখানে স্থানীয় কয়েকজন অভিযোগ করছেন যে তাদের আবাস যোজনার যে বাড়ি তা অর্ধেক হয়ে পড়ে রয়েছে, তারা ত্রিপলের মধ্যে দিন কাটাচ্ছেন। তার মধ্যেই এই যে তৃণমূল বিজেপির যে কাউন্সিলর তার মায়ের নামে যে আবাস যোজনার বাড়ি পেয়েছে তা নিয়ে রীতিমতো বিতর্ক দেখা দিয়েছে। ইতিমধ্যে ওই কাউন্সিলরের বিরুদ্ধে একেবারে লিখিত অভিযোগ জানিয়েছেন জেলা সদরকে। আর এইটাই জানতে গেলে তিনি রীতিমতো আমাদের উপরে একদম মিজাজ হারিয়ে উল্টো পাল্টা মন্তব্য করেন। আমরা বারবার জানতে চেয়েছি এই যে আবাস যোজনার বাড়ি তার মায়ের নামে যে অ্যালটমেন্ট হয়েছে এটা কিভাবে হয়েছে, এবং যেখানে রাজ্য টাকা পাচ্ছে না, কেন্দ্রের বিরুদ্ধে বারবার বঞ্চনার অভিযোগ করছে, কোন টাকা পেয়েছে যে তিনি তাড়াতাড়ি এই কাজ শুরু করেছেন। ওনার বাবা আবার প্রাক্তন রেল কর্মী, এখানে তো আরো প্রশ্ন উঠছে। काउंसलर की बोलছেন শোনা যাক। हम लोग का मट्टी का घर था तो मम्मी का नाम में अप्लाई किया गया था 2017-18 में, तब तो मैं इलेक्टेड नहीं हुई थी, इलेक्टेड अभी 2022 में हुई। लेकिन आपके पापा तो रेलवे और कर्मी है, रिटायरमेंट है, आपके भैया ऑफिसर है, आप कैसे आप ले रहे हैं? मैं तो नहीं ली हूँ, मैं तो मम्मी के नाम के घर है। क्या लिखा हुआ है भैया कहाँ ऑफिसर? नहीं, क्या चीज ऑफिसर? लिखने में से हो जाएगा क्या? कंप्लेन कर सकते हैं पब्लिक, ये तो राजनीतिक है। तो आप बोलना चाहते हैं कि आपको बदनाम किया जा रहा है? मेरे को बदनाम सिर्फ अशोक सिंह ही कर रहा है और कुछ लड़का को लेके। आवास योजनाয় বিপুল বকেয়া বাংলার, আবাস বেনিয়মে নিন্দায় তৃণমূল। এর আগেও বহুবার আমরা দেখেছি যারা নিজেরা আপাতমস্তক দুর্নীতিতে ডুবে আছে তারা আবার উল্টে অন্যদের দুর্নীতি খুঁজে বেড়ায়। এর আগেও আমরা দেখেছি বিজেপি নেতা মন্ত্রী বিধায়ক সাংসদ বাড়ির লোকেদের নাম আছে আবাস যোজনার 100 দিনের প্রকল্পের ইয়েতে বা তাদের নাম আছে বিভিন্ন ভাতা প্রাপকদের লিস্টে। আমরা কখনো বিজেপি নেতাদের দেখছি তারা ব্যাংক ডাকাতিতে যুক্ত হয়ে পড়ছে, কখনো তারা মাদক পাচারে যুক্ত হয়ে পড়ছে, কখনো তারা অস্ত্র আমদানিতে যুক্ত হয়ে পড়ছে। সুতরাং সার্বিকভাবে অসামাজিক অনৈতিক কাজ মানে বিজেপি এটাই সমর্থ হয়ে গেছে। গতকালই আমরা বাঁকুড়ার পাত্রসায়রে সেখানে বামিরা গ্রামে অসহায় এক বৃদ্ধার ঘরের ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম। কুড়ে ঘরে তিনি থাকেন এবং কোনো ছাউনি নেই। গতকাল এই খবর আমরাই নিউজ 18 বাংলায় দেখায়। নরবরে কুড়ে ঘরে বাস করেন তিনি, নেই ঘরের ছাউনি, আর ট্রিপল দিয়ে কোনো রকমে বৃষ্টির জল আটকানোর চেষ্টা চলছে। আর এই খবর দেখানোর পর অর্থাৎ খবরের জেরে বৃদ্ধাকে বাড়ি তৈরির আশ্বাস। বৃদ্ধার বাড়িতে পাত্রসায়রের ব্লক আধিকারিকরা। গতকালই এই খবর আমরা দেখাই, অসহায় বৃদ্ধা শিলা বাগদির খবর, এবং তারপরেই ব্লক আধিকারিকরা আজ পৌঁছান ওনার বাড়িতে। প্রতিনিধি দেবব্রত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি দেবব্রতর কাছ থেকে একবার জানার চেষ্টা করব। দেবব্রত, গতকালই এই খবর আমরা দেখাই, 24 ঘন্টা কাটতে না কাটতেই পদক্ষেপ হলো, নিউজ 18 বাংলার খবরের জেরে ইম্প্যাক্ট হলো, আমরাও তাতে খুশি। এই অসহায় বৃদ্ধা কি কি করা হলো এনার জন্য? একেবারে প্রিয়াঙ্কা, দেখো নিউজ 18 বাংলার খবরের জের, যে কারণেই কিন্তু এখন বৃদ্ধার মুখে হাসি, কারণ এতদিন অসহায় অবস্থায় ছিল। নিউজ 18 বাংলা খবরের জেরেই নড়ে চড়ে বসে প্রশাসন। বৃদ্ধার বাড়িতে যায় পাত্রসায় সমষ্টি উন্নয়ন আধিকারিকের পক্ষ থেকে একটি দল। সেখানে গিয়ে বৃদ্ধাকে আর্থিক সহযোগিতার পাশাপাশি নিত্যদিনের যে সমস্ত জিনিসপত্র প্রয়োজন সেই সমস্ত জিনিসপত্র বৃদ্ধার হাতে তুলে দেওয়া হয়। পাশাপাশি সেই আধিকারিকরা পরিদর্শন করে দেখেন যে তার স্বাস্থ্যসাথী কার্ড নেই, যে কারণেই তাকে স্বাস্থ্যসাথী কার্ড বানিয়ে দেওয়ারও প্রতিশ্রুতি দেওয়া হয় তার আবাস যোজনার বাড়ি তৈরি করে দেওয়ার জন্য। কারণ তারা জানাচ্ছেন ওই বৃদ্ধার আবাস যোজনার লিস্টে নাম রয়েছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখা হবে। যদি না থাকে তড়িঘড়ি তার নাম ঢোকানো হবে। যখন আবাস যোজনার বাড়ি কেন্দ্র সরকার ছাড়বে তারপরেই প্রথম ওই বৃদ্ধার বাড়ি তৈরি করে দেওয়া হবে। আমরাই দেখিয়েছিলাম নিউজ 18 বাংলায় প্রথম অসহায় বৃদ্ধা একাই বসবাস করে জীবনের ঝুঁকি নিয়ে ভাঙাচোরা ঘরে। তার সহায় সম্বল হচ্ছে রাজ্য সরকারের দেওয়া 1000 টাকা ভাতা আর 5 কেজি রেশনের চাল। এটা নিয়েই কিন্তু তার জীবন জীবিকা চলতো। অসহায় অবস্থায় ছিল, যে কোনো সময়ে তার ঘর ভেঙে বিপদ হতে পারত। এই পরিস্থিতিতে আমরা যখনই খবর সম্প্রচার করি তারপরেই নড়ে চড়ে বসে প্রশাসন। আমরাই এই প্রশ্ন তুলি যে এমন অবস্থায় আবাসের বাড়ি কেন পাননি এই বৃদ্ধা, এই নিয়েই তো প্রশ্ন তোলে নিউজ 18 বাংলা। তিরপল, কাপড়, চাদর, একটা ধুতি কাপড়, একটা শাড়ি আর একটা চাদর
আর তিরপল আর টাকা। যেই তিরপল আনতে দেয় না বলে ঘুরে গেছিল, এসে আবার কিনেছিল। আমাদের খবর হওয়ার পরেই আপনার বাড়িতে এলেন? তোমরা এলে, ভগবানের আশীর্বাদ, তোমাদের মা বাপের আশীর্বাদ, ঈশ্বর টানাইতে আপনারা এসেছেন। কতটা উপকৃত হলেন এগুলো পেয়ে? খুশি, যদি ঘর পাই আরো খুশি। খবরটা জানতে পেরে আমরা ব্লক প্রশাসনের তরফ থেকে সঙ্গে সঙ্গে এসে আমরা সরকারি যে সাহায্য রিলিফ, সেই রিলিফ আমরা নিয়ে এলাম। ওনার নাকি স্বাস্থ্যসাথী কার্ডটা নেই, হ্যাঁ, তো আমরা স্বাস্থ্যসাথী কার্ডটা করে দেওয়ার চেষ্টা করছি। আর উনি আবাস যোজনা ঘর পান নেই, সেটাও আমরা দেখছি। আমাদের যে অপেক্ষমান তালিকা আছে সেখানে ওনার নামটা ঢোকানো যায় কিনা আমরা চেষ্টা করছি। বাঁকুড়ার শিলা বাগদির মুখে হাসি ফোটাতে পেরে আমরাও খুশি। অন্যদিকে জানেন আজকে খুশি সরস্বতী হেমব্রেম। অবশেষে ঘর পেলেন ডেবরার আদিবাসী মহিলা সরস্বতী হেমব্রেম। একদিকে যেমন বাঁকুড়ার শিলা বাগদি, তিনি যেমন প্রশাসনকে পাশে পেয়ে তিনি খুশি, তেমনি অন্যদিকে ডেবরা সেখানকার আদিবাসী মহিলা সরস্বতী হেমব্রেম তিনিও খুশি। প্রতিনিধি দিগ্বিজয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দিগ্বিজয়ের থেকে একটু জানার চেষ্টা করব। দিগ্বিজয়, তাহলে সরস্বতী হেমব্রেমের কষ্ট কোথাও না কোথাও হলেও দূর হবে? একদমই প্রিয়াঙ্কা, কিছুটা হলেও স্বস্তি, অতটা যে কষ্ট সেটা লাঘব হয়েছে। কারণ নির্বাচনের আগে, অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনের আগে যখন প্রচারে গিয়েছিল বর্তমান যিনি পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের নারী শিশু কল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষ শান্তি টুডু, তিনি কিন্তু দাবাদাড়ি এলাকায় প্রচারে গিয়ে দেখে যে সরস্বতী হেমব্রেমের বাড়ি ভেঙে গিয়েছে। আদিবাসী অধ্যুষিত এলাকা, সেই সময় এলাকার মানুষজন শান্তি টুডুকে দাবি করেছিলেন যে তার একটা ঘর করে দেওয়ার। নির্বাচন পেরিয়ে গেছে এবং বর্তমানে তিনি কর্মাধ্যক্ষ, তাই নির্বাচনের পরেই তিনি এই উদ্যোগ নিয়েছেন এবং সকলের সহযোগিতা নিয়ে বর্তমানে বর্ষা চলছে, যাতে ভালোভাবে থাকতে পারে তার জন্য কিন্তু একটি অস্থায়ী বাড়ি তৈরি করে দিয়েছেন শান্তি টুডু। এতে খুশি এলাকার মানুষজন এবং তিনি আরো জানিয়েছেন যে রাজ্য সরকারের আর্থিক সহায়তায় আগামী দিনে সরস্বতী হেমব্রমকে একটি পাকা বাড়ি করে দেওয়া হবে। এতে কিন্তু এলাকাবাসী যথেষ্ট খুশি। প্রিয়াঙ্কা, বর্ষাকালে উনি কিভাবে থাকবেন সেই কারণে আমরা দুজনে মিলে এবং এলাকার যারা আমাদের আছেন শুভানুধ্যায়ী সবাইকে নিয়ে সহযোগিতা করে এবং ঘরটি করে দেওয়ার চেষ্টা হচ্ছে। আর এবার পুরুলিয়ার দিকে নজর রাখবো। পুরুলিয়ায় সেখানে জমি দখলের অভিযোগে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। খেলার মাঠ দখলের অভিযোগ এবং তারপরেই দেখুন উত্তেজনা সৃষ্টি হয়। পুরুলিয়ার ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে খেলার মাঠ দখল করার অভিযোগ সামনে উঠে আসছে। জালদার তুলিন গ্রামের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়। প্রতিনিধি ইন্দ্রজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি ইন্দ্রজিতের থেকে একবার জানার চেষ্টা করব। ইন্দ্রজিৎ, খেলার মাঠ দখলের অভিযোগ সামনে উঠে আসছে, তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ সামনে উঠে আসছে। তৃণমূল নেতা কি বলছেন? দেখো প্রিয়াঙ্কা, একেবারেই ঝালদার যে তুলিন গ্রামে যে মাঠটি রয়েছে, দীর্ঘ বছর ধরে এই স্থানীয় বাসিন্দারা বা এলাকার মানুষ বা তারা ওই মাঠটি ইউজ করে এবং সেই মাঠে খেলাধুলো হয় বলে দাবি। এবং সেই মাঠ আজকে যখন দখল করতে যায় স্থানীয় তৃণমূল নেতা শেখ সুলেমান, তখন গ্রামবাসীরা প্রতিবাদ জানায় এবং একেবারে উত্তেজনা ছড়ায়। তবে তৃণমূল নেতার দাবি ওই মাঠটি তিনি কিনেছেন এবং সেই কারণেই তিনি একাধিকবার এসেছিলেন এই মাঠটি মাপঝোপ করতে, কিন্তু আজকে আবার নতুন করে মাপঝোপ করতে আসার সময় গ্রামবাসীরা প্রতিবাদ জানায় এবং তাদের দাবি গ্রামবাসীদের যে এটি খেলার মাঠ, এটি সরকারি জমি। অন্যদিকে তৃণমূল নেতার দাবি হচ্ছে তিনি এই জমিটি কিনেছেন এবং সরকারি নিয়ম মেনেই কিনেছেন এবং তিনি এই জমিটি যখনই দখল করতে আসছেন বা মাপঝোপ করতে আসছেন তখন স্থানীয় কিছু লোকজন তাকে বাধা দিচ্ছে। তিনি প্রশাসনের প্রতি তার আস্থা রয়েছে এবং প্রশাসন বা পুলিশ সহযোগিতায় তিনি জমিটি দখল করবেন এবং সেই জমিটি ফিরে পাবেন তেমনই আশাবাদী। তবে গ্রামবাসীদের দাবি এটা দীর্ঘদিনের মাঠ এবং এটা মাটি থাকবে। আগামী দিনে এই মাঠ দখল করতে এলে উত্তেজনা ছড়াবে এবং ঝামেলা হবে। বেশ, মাঠটা আমাদের 100 বছরের পুরানো ইউনাইটেড গ্রাউন্ড। মাঠটা হঠাৎ আমরা দেখি শেখ সুলেমান নিজের নামে রেকর্ড করে নিয়ে একটা ঝামেলা সৃষ্টি করে এবং দখল করার চেষ্টা চালায়, পুরো প্রচেষ্টা করে এবং আইসে নিয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে মারপিট দাঙ্গা ফাসাদ করে আমাদের সাথে। তাতে পুলিশ ওর হয়ে আমাকেই আটক করে
ফুটবল মাঠ আমরা ছাড়বো না। 3টা অঞ্চলে যত প্রাইমারি স্কুলে তাদের ক্রীড়া প্রতিযোগিতার কোনো মাঠ নেই। যত রকম খেলাধুলা সব স্কুলগুলোর প্রতিষ্ঠা মাঠ এইটাই। নিজস্ব কিনা জমি, এটা প্রায় দু বছর আগে নেওয়া। যখনই মাঠ করতে যায় তো ওখানে যজ্ঞেশ্বর বলে একজন আছে, যারা প্রত্যেকবার বাধা দেয় এবং আমাদের লোককে মারার হুমকি, প্রত্যেকবার লাঠি বুঝালি তলোয়ার দিয়ে অ্যাটাক করার চেষ্টা করে। মাপার ডেটের সময় আবার যাই আমরা, যাওয়ার পর দেখি যে সেখানে সঙ্গে সঙ্গে তারা 30 থেকে 40 জন নিয়ে আমাদেরকে অ্যাটাক করার চেষ্টা করে যে তোমরা এখানে মাপামাপি করতে পারবে না। আমার সংবিধানের উপরে, আমাদের আইনের উপরে, প্রশাসনের উপরে আমার ভরসা আছে। আমার নিজস্ব জমি আমি নিশ্চয়ই ফেরত পাবো। পুরুলিয়ায় আমরা দেখলাম যে তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ সামনে উঠে আসছে খেলার মাঠ দখলের। আর অন্যদিকে আমরা নজর রাখবো নরেন্দ্রপুরের দিকে, সেখানে পূর্ণদাস বাউলের পুকুর পাড়ে জমি দখল, এমনটাই অভিযোগ সামনে উঠে আসছে। নরেন্দ্রপুরের রামচন্দ্রপুরে জমি দখলের অভিযোগ সামনে উঠে আসছে। ঠিক কি অভিযোগ শোনাবো আগে। আমার ছেলেদের একটা পুকুর আছে নরেন্দ্রপুরে, সেই পুকুরটা পরিষ্কার করার জন্য ওরা গেছিল, তো সেখানে নানা রকম বাধা। এটার বিচারটা আমি চাই। আমার একটি পুকুর ছিল 40-45 বছর ধরে, আমাদের 30 বছরে পরিষ্কার হয়নি। যে এন্ট্রেন্স ছিল 10 ফুটের রাস্তা, সেটাও অলরেডি যারা অকুপাই করে আছে এখানে এই যে বাড়িগুলো, সেইটাকে অ্যাকোয়ার করে নিয়েছে। আমার রাস্তাটা আটকেছে আর আমার মেন এন্ট্রেন্সটাকে আটকে দিয়েছে। ক্লাবের কথা শুধু টাকা দিন, আজকে এসেছিল কাজ অফ করুন। প্রতিনিধি অর্পণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অর্পণের থেকে একবার জানার চেষ্টা করব। অর্পণ, আমরা শুনলাম প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ করছেন পূর্ণদাস বাউলের ছেলে, একদম তোমার থেকে জানার চেষ্টা করব যে কার বিরুদ্ধে এই অভিযোগ, কারা এন্ট্রান্স আটকে দিয়েছে? দেখো, মোশাররফ গাজীর পরিবারের বিরুদ্ধে অভিযোগ যে এই বাউল সম্রাট পূর্ণদাস বাউলের যে তার সম্পত্তি রয়েছে, সেখানে একটি পুকুর রয়েছে এবং পুকুর পাড় এবং রাস্তা, এই পুকুরে যাবার জন্য যে রাস্তা, সেই রাস্তা জবরদখল করা হয়েছে। এবং তাদের আরো অভিযোগ যে সেখানে গিয়ে তারা যখন পুকুর সংস্কারের কাজ করছেন সেই সময় কাজে বাধা দেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ করছেন পূর্ণদাস বাউলের ছেলে এবং তার বৌমা। এবং তারা যেটা অভিযোগ করছেন, তারা যখন কাজ করতে যাচ্ছেন, সেই যে কাজ করার যারা শ্রমিক আসছেন তাদেরকে বাধা দেওয়া হচ্ছে। যে রাস্তা দিয়ে তারা এই পুকুরে বা জমিতে যাবেন, সেই রাস্তা আগে 10 ফুট ছিল, এখন 5 ফুট হয়ে গেছে। কারণ এই মোশাররফ গাজী সহ বেশ কয়েকজন তাদের এই যাবার রাস্তা সেটি ছোট করে দিয়েছে। সেখানে তিনি কি বলছেন শোনাবো আপনাদের। উনি বলছে যে আমার দখলটা করেছে। আমি বলছি আপনি আমরা তো মাপতে দেখিনি, আপনি যখন মাপবেন যদি পরে আমরা ছেড়ে দেবো। 10 ফুটের রাস্তা কোথায় তাও জানি না আমরা। যদি হয় আপনারা ঘর ভেঙে দেবেন? হ্যাঁ, যদি হয় তখন উনি যা ওনার আইনে যা করবে তাই করবেন। ক্লাব তো আমার একার নয়, পাড়ার সবার ক্লাব। পাড়ার সবাই যদি চায় যে দাদা গাড়িটা ঢুকো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু কিছু কিছু লোক আছে ওরা চাইছে না এই জিনিসটা পরিষ্কার হোক। টাকাটা চাইছে আমাদের ক্লাব থেকেই চাইছে। দাদা ওইটাই কথাটাই বলেছে যে পরিষ্কার হওয়ার পরে আমি আপনার সঙ্গে বসবো, কি দেবো না দেবো আমি বুঝে নেবো আপনাদের সাথে। আর এবার আপনাদের দেখাবো কিভাবে নদীর চর দখল করে একটা আস্ত মার্কেট তৈরি হয়েছে। কোথায়? সুন্দরবনে হিঙ্গলগঞ্জের কালীতলায় ফেরিঘাটের পাশে দেখুন কিভাবে নদীর চর দখল করে একটা আস্ত মার্কেট তৈরি হয়েছে। বড় মাছের পাইকারি বাজার তৈরি হয়েছে নদী দখল করে, এমনটাই অভিযোগ সামনে উঠে আসছে। মাছের বাজার, মাছের বাজার কারা করছে? ও বাজার কমিটি থেকে পঞ্চায়েতি ও বাজার কমিটি সব একই সঙ্গে। প্রতিনিধি অনুপম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অনুপমের থেকে একটু জানার চেষ্টা করি। অনুপম, ছবিতেও আমরা দেখলাম যেখানে একেবারে নদীর চর দখল করে একটা বড় মার্কেট তৈরি হচ্ছে। যাদের বিরুদ্ধে এই অভিযোগ, প্রশাসনের নজরে কি তারা এসছেন? দেখো প্রিয়াঙ্কা, এই যে একদম সুন্দরবনের যে কালীতলা পঞ্চায়েত, সেই কালীতলা পঞ্চায়েতের একদম গা ঘেঁষে বলা যেতে পারে 50 মিটার দূরেই
যে কালীতলা ফেরিঘাট, সেই ফেরিঘাটের পাশে নদীর চরে এক নদীর ওপরে একদম এই মাছের মার্কেট তৈরি হচ্ছে এবং এই মাছের মার্কেটটা তৈরি করছে কালীতলার যে বাজার সমিতি, সেই বাজার কমিটির থেকে এই মার্কেটটা তৈরি করছে। তার কারণ তারা যেটা জানিয়েছে যে সুন্দরবন থেকে যেসব মাছ ধরে যারা নিয়ে আসে, যেসব মৎস্যজীবীরা, তারা এখানে এসে পাইকারি ভাবে মাছ বিক্রি করতে পারবে, সেই কারণে এই মার্কেট তৈরি করেছে। কিন্তু এই মার্কেটটা একদম অবৈধভাবে নদীর চরের ওপরে তারা তৈরি করেছে এবং তাদের কাছে যখন আমরা জিজ্ঞাসা করলাম এটা তো অবৈধ, মুখ্যমন্ত্রী একদম পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে কোনো রকম অবৈধ কাজ করা যাবে না, চর দখল করা যাবে না, তখন তারা জানালো যে যেহেতু আমরা আগেও দেখেছি অনেক জায়গায় এরকম ধরনের ঘটনা ঘটেছে, এরকম মার্কেট তৈরি হয়েছে, সেই জন্য আমরাও বানিয়েছিলাম, তবে এখন যদি নির্দেশ আসে তাহলে আমরা ভেঙে দেবো। আর এই বিষয়ে ভাঙার দাবি করছেন বাজার কমিটির সম্পাদক। অন্যদিকে পঞ্চায়েত সমিতির সভাপতি ব্যবস্থার আশ্বাস জানাচ্ছেন। এটা বেআইনি জানতাম, পরিকল্পনা করেছিল 10 বছর আগে, তখন এইরকম ধরনের আমাদের নিয়ম বাধা ছিল না, তখন অনেকে এইরকম দোকানপাট করেছে, আমাদের জায়গা শর্ট ছিল বলে আমরা করেছিলাম। কিন্তু সিস্টেমের মধ্যে যেটা এখন হয়ে গেছে এটা বেআইনি, প্রয়োজন বোধ এটা ভেঙে দিতে হবে। একদিকে আপনারা দেখলেন নদীর চর দখল করে কিভাবে একটা বড় মার্কেট তৈরি হচ্ছে, আর এবার আপনাদেরকে দেখাবো পুকুর ভরাট করে বিক্রি। এমনটাই অভিযোগ সামনে উঠে আসছে। পুকুর সংস্কারের পরেই ভরাটের অভিযোগ সামনে উঠে আসছে। পুরুলিয়ার 5 নম্বর ওয়ার্ডের দর্জি বাঁধ সংস্কারের পরেই বিক্রির অভিযোগ করছেন স্থানীয়রা। প্রতিনিধি ইন্দ্রজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ইন্দ্রজিতের থেকে একটু জানার চেষ্টা করি। ইন্দ্রজিৎ, যাদের বিরুদ্ধে অভিযোগ, অর্থাৎ অভিযুক্তরা কি বলছেন, কিভাবে এটা সম্ভব দিনে দুপুরে এভাবে পুকুর ভরাট করে বিক্রি হচ্ছে? দেখো প্রিয়াঙ্কা, পুরুলিয়ার 5 নম্বর পুরুলিয়া পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের যে দর্জি বাঁধ বা জলাশয়টি রয়েছে সেটি এলাকার মানুষের দাবি মতো সংস্কার করা হয়, কিন্তু এলাকার মানুষের দাবি সংস্কার হওয়ার পর সেই পুকুরটির যে পাড় রয়েছে সেই পুকুরের পাড় বিক্রি হয়ে গেছে এবং সেই পুকুর পাড়ে নির্মাণ তৈরি হয়েছে। পুকুরের যে পরিমাণে পুকুরটি ছিল, যত বড় পুকুরটি ছিল, সেটি ছোট হয়ে গেছে জলাশয়টি এবং সেই জলাশয়টি নর্দমা বা ড্রেনের জল ঢুকছে, একেবারে দূষিত হচ্ছে জল। ফলে স্বাভাবিকভাবে স্থানীয় বাসিন্দা যারা এতদিন ধরে এই জলাশয়টি বাঁচানোর দাবি তুলছিল, তাদের যে দাবি যে জলাশয়টি ছোট হয়ে গেছে, জলাশয়টি যে বড় জলাশয় ছিল সেটি অনেকটি ছোট হয়ে গেছে এবং সেই জলাশয় ভাতানো হয়েছে, ভরাট হয়েছে এবং বিক্রি হয়ে গেছে বলে তারা অভিযোগ তুলছেন। এবং স্থানীয় কাউন্সিলর তিনিও কিন্তু বলছেন যে এই জমি বেশ কিছু পাড় দখল হয়ে গেছে, সেখানে নির্মাণ হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই এলাকার মানুষ চাইছে পুকুরটি আবার নতুন করে ফিরে পুকুরটি সংস্কার করা হোক এবং পুকুরের যে পাড়গুলো দখল হয়ে গেছে সেগুলোকে দখলমুক্ত করুক প্রশাসন। এর আগেও আমরা অনেক পুকুর দখল 10-এর বাঁধ থেকে শুরু করে রামবাঁধ পাড়ার পুকুর আমরা দেখিয়েছিলাম এবং প্রশাসন হস্তক্ষেপ করেছিল। এই ক্ষেত্রেও আমরা চাইছি যে প্রশাসন বিষয়টি নজরে দেখ এবং স্থানীয় বাসিন্দাদের যে অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতে দেখা হোক যে পুকুরটি কতটা দখল হয়ে গেছে বা সেখানে বেআইনি নির্মাণ হয়েছে কিনা। স্থানীয় বাসিন্দাদের যে দাবি এবং একেবারেই যেটা তোমাকে বললাম যে পুরুলিয়া পৌরসভার কাউন্সিলর, ওই ওয়ার্ডের কাউন্সিলর বিভাস রঞ্জন দাস, তিনিও কিন্তু বলেছেন যে এখানে বেআইনি নির্মাণ হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই এলাকার মানুষ প্রশ্ন তুলছে প্রশাসন বিষয়টিকে নজর দেখ এবং পুকুরটিকে, এবং সেই অভিযোগই বারবার সামনে উঠে আসছে। এটা এমন ভাবে বুঝে যায় ডাস্টবিনের মতন একটা আকার ধারণ করেছিল। দেখা গেল যে বাঁধটার আকারটাও ছোট হয়ে গেল, একটা নেট দিয়ে করে দেওয়া হলো। তারপরে লোকের মুখে মুখে শুনছি যে ওইদিকে জায়গাও নাকি বিক্রি হয়ে গেছে, পুকুরটা এখন আবার ওই ডাস্টবিনের মতনই হয়ে যাচ্ছে। আমি শুনেছিলাম যে কাউন্সিলর জানে যে কাউন্সিলর থাকাকালীন নাকি নেটটা হয়েছে, এমনি তো পাবলিক কেউ করতে যাবে না, কারণ সবাই জানে এটা পুকুর। পুকুরটা একটা ডাম্পিং গ্রাউন্ড হয়ে গেছিল, ওটা আমি সংস্কার করেছি, পৌরসভার নিয়ম অনুযায়ী সংস্কার করা হয়েছে। আলগুলো নাকি বিক্রি হয়ে গেছে, তো আল তো বিক্রি করা যায় না, তদন্ত করে দেখা হোক। ওখানে একটা পাল্লিকে কনস্ট্রাকশনও হয়ে আছে পাড়ের উপরে, সেটাও তদন্ত করে দেখা হোক। সংস্কার করার কাজ ছিল আমার, আমি করে দিয়েছি। কে বিক্রি করলো না কে কি কনস্ট্রাকশন, এবার প্রশাসন দেখো, বিআরও বুঝুক, আমার দেখা সম্ভব নেই কে কি বিক্রি করলো না কে কি করলো। আবার সব ওপেন করা হোক এবং দরকার যে সদস্য তাদেরকে গ্রেপ্তার করা। আমরা এই যে আপনাদের সমস্যা বারবার তুলে ধরি, তার একটাই উদ্দেশ্য প্রশাসনের নজরে আসুক এবং সেই সমস্যার সুরাহা হোক। ঠিক যেমনটা 18ই জুলাই আমরা একটি খবর দেখিয়েছিলাম, বেহাল নিকাশি নালার একটি খবর দেখিয়েছিলাম বানারহাট।
সেই ছবিটাকে আপনাদেরকে দেখাই। 18ই জুলাই দেখুন, নিম্নমানের সামগ্রী দিয়ে নালা ঢালাই করা হচ্ছিল এবং যেটা বৃষ্টিতে একেবারে জলে ধুয়ে যায়, এবং সেই খবর 18ই জুলাই সম্প্রচার হওয়ার পর ঠিক 10 দিনের মাথায় কাজ হয়েছে। খবরের জেরে বানারহাটে পুনর্নির্মাণ নিকাশি নালার। প্রতিনিধি রকি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি রকির কাছে একবার যাব। রকি, যে ছবি আমরা দেখছি যে নিউজ 18 বাংলার খবরের জেরে বানারহাটে পুনর্নির্মাণ করা হলো নিকাশি নালা, বোঝাই যাচ্ছে আমাদের এই খবরের জেরে, কিন্তু এবার ঠিকঠাক কাজ হচ্ছে তো? মানে আর বৃষ্টির জলে এভাবে ধুয়ে যাবে না তো ঢালাই? প্রিয়াঙ্কা, তোমাকে প্রথমে বলে রাখতে যাবো, বানহাট ব্লকের সাকুয়াঝোড়া 1 নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যে সজনাপাড়া, সেখানে কিন্তু 70 মিটারের একটি পাকা নিকাশি নালার কাজ হয়েছিল 3,37,000 টাকা খরচ করে, এবং সেটি উদ্বোধনে 1 মাসের মধ্যেই কয়েক দিনের বৃষ্টিতে তা ধুয়ে মুছে সাফ হয়ে যায়, ভেঙে যায়, এবং নিম্নমানের কাজ হয়েছে বলে অভিযোগ করে এলাকার মানুষ। আর সেই খবর কিন্তু আমরা সম্প্রচার করি, সম্প্রচার হতেই নড়েচড়ে বসেছে সেই এলাকার যে পঞ্চায়েত প্রধান রয়েছে তারা, এবং তারা কিন্তু বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার সংস্থাকে সাফ জানিয়ে দেয় পুনরায় সেই কাজ করে দিতে হবে, না হলে কিন্তু তার যে লাইসেন্স তা ব্ল্যাক লিস্টেড করা হবে, এবং তিনি কোন রকম ভাবেই নতুন করে কোনো পঞ্চায়েতি কাজ করতে পারবে না। এরপরেই কিন্তু ঠিকাদারি সংস্থার তরফ থেকে সেই এলাকায় পুনর্নির্মাণ করে সেই নিকাশি নালার। আর স্থানীয় বাসিন্দারা তাতে কিন্তু যথেষ্ট খুশি, এবং তারা জানিয়েছে যে এবার যথেষ্ট ভালো হয়তো বা কাজ হয়েছে, এবং তারা নজরদারি চালিয়েছে। আশা করা যায় যে আগামী বৃষ্টিতে এটি নষ্ট হবে না। আর এই ঘটনার পর কিন্তু সাধুবাদ জানিয়েছে নিউজ 18 বাংলার খবরে সম্প্রচার হওয়ার পর সকল মানসিক খুশি, এবং তারা সাধুবাদ জানিয়ে, এমনকি সেই এলাকার যে উপপ্রধান তিনিও কিন্তু সাধুবাদ জানিয়েছে সেই সম্প্রচার খবরকে। বেশ প্রিয়াঙ্কা, এখন তো মোটামুটি ভালো করে দিচ্ছে, রিপেয়ারিং করছে, তো ঠিকই আছে। কারা করলো এই রিপেয়ারিংটা? কারা করছে তা বলতে পারবো না, আমি যখন দেখিনি। তো নিকাশি নালার অবস্থাটা কি খুবই খারাপ ছিল? খারাপ ছিল, এখন তো ঠিক মোটামুটি প্লেসে আছে, বানিয়ে দিয়েছে আবার। অভিযোগ পাওয়ার সাথে সাথেই যে এজেন্সি কাজ করেছিল তাকে ডেকেছিলাম, তাকে পরিষ্কার বলেছি ড্রেনটাকে আবার ঠিক করে দিতে হবে, না করলে তার এজেন্সি আমরা তাদেরকে ব্ল্যাকলিস্ট করবো, আমাদের গ্রাম থেকে কোনো কাজ করতে দেবো না। যাই হোক, উনি কাজ কমপ্লিট করেছেন। সব থেকে ভালো লাগলো যে মানুষ আপনাদেরকে অভিযোগ জানালো, এবং আপনারা সাথে সাথে সম্প্রচার করাতে আমরা যেমন জানতে পারলাম, তুরন্ত ব্যবস্থাও নিলাম, এবং যে ঠিকাদারি এজেন্সি আগামী দিনেও তারা কোনো কাজ করতে, এ ধরনের কাজ করতে সাহস পাবে না। আর এবার নজর রাখবো আমরা চাঁচলের দিকে। চাঁচল, সেখানে সমবায় ভোটে জয়ী ঘাসফুল। ঘাসফুল সেখানে 34টি আসনে জয়ী। চাঁচলে সমবায় ভোটে জয়ী ঘাসফুল। চাঁচলে 6টি ব্লকে সমবায় ভোটে উত্তেজনা সৃষ্টি হয়। সমবায় ভোটে আমরা জানি যে 34 আসনেই জিতল তৃণমূল, কিন্তু তারপর 6টি ব্লকে সমবায় ভোটে উত্তেজনা সৃষ্টি হয়। ভোটে বেনিয়মের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। কি অভিযোগ শুনবো একবার। সেবক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সেবক, একবার সেবকের থেকে একটু জানার চেষ্টা করি। সেবক, চাঁচলে যে 6টি ব্লকে সমবায় ভোটে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয় এবং তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ সামনে উঠে আসে, গন্ডগোলের সূত্রপাত কোথা থেকে, কি নিয়ে এই অভিযোগ? একদমই প্রিয়াঙ্কা, দেখো আজকে এআরডিবি সমবায় যে ব্যাংক মালদা জেলা জুড়ে এই ব্যাংকের নির্বাচন ছিল। বিভিন্ন জায়গায় নির্বাচন কেন্দ্র করা হয়, গাজল, চাঁচল, মালদাহের ইংরেজ বাজার, কালিয়াচক। 34টি আসন ছিল, সবকটিতেই তৃণমূল জিতেছে। কিন্তু এরই মধ্যে চাঁচল মহকুমার 6টা ব্লকের ভোটের কেন্দ্র ছিল শামসির এগ্রিল হাই স্কুল। সেখানেই ব্যাপক ছাপ্পা সন্ত্রাসের অভিযোগ উঠেছে। বিরোধী জোট বাম কংগ্রেস জোট সেখানে প্রতিদ্বন্দ্বিতায় ছিল। জোট প্রার্থীদেরকে মারধর করে বার করে দেওয়া হয় বুথ থেকে। এরপর দিদার ছাপ্পা দিয়েছে শাসক দল, পুলিশ নীরব দর্শক ছিল, এমনটা অভিযোগ বিরোধীদের। এবং দুপুর 2টো নাগাদ শেষ পর্যন্ত ভোট বয়কট ঘোষণা করে বাম কংগ্রেস জোট নেতৃত্ব, এবং তারা প্রতিবাদে 81 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। পরে পুলিশ অবরোধকারীদের সরিয়ে দেয়। সব মিলিয়ে সমবায় ব্যাংকের যে ভোট, তাতে মালদাতে শাসক দলের বিরুদ্ধে অনিয়ম এবং সন্ত্রাসের অভিযোগ বিরোধীদের। যদিও তৃণমূল কংগ্রেস তাদের দাবি যে এর আগে লোকসভা ভোটে সেখানে কেন্দ্রীয় বাহিনীতে ভোট হয়েছিল, বিরোধীরা হেরে যায়, এবারও হারবে জেনেই তারা এগুলি
ভাবমূর্তি খারাপ করার জন্য শাসক দলের তারা এই ধরনের অভিযোগ আনছে, যা ভিত্তিহীন, এমনটাই দাবি শাসক দলের। আমি ক্যান্ডিডেট। আপনি ক্যান্ডিডেট? কি হয়েছে? গোটা ব্যালটে বান্ডেল যারা ভোট চুরি করছে ওরা উঠিয়ে নিয়ে চলে গেল। কারা করছে? কারা? টিএমসি সরাসরি প্রিজাইডিং এর কাছ থেকে ওই ব্যালট মানে পেপার নিয়ে বাইরে চলে গিয়ে ভোট দিয়ে আবার ঢুকিয়ে দিচ্ছে। ছাপ্পা ভোট কে করছে? টিএমসি পার্টি। আপনি কোন দলের? আমি জোটের। ভিতরে যারা আছে প্রশাসন ওরা কিছু বলছে না। কোনো কি মারধর হয়েছে? আমাদের মানে নিরাপত্তার অভাব পেয়ে গেলাম। মানুষ ভোট দিতে যাচ্ছে, সিপিএম, কংগ্রেস জোট এবং বিজেপি মহাজোটরা তারা মানুষকে প্রভাবিত করার চেষ্টা করেছিল লাইনে দাঁড়িয়ে। মানুষ তার লাইনে দাঁড়ানো থাকা মানুষ তার প্রতিবাদ করেছে। আর এবার দেখাবো সমবায়ে দুর্নীতির অভিযোগে পোস্টার, প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান শেয়ার হোল্ডাররা। সমবায়ে দুর্নীতির অভিযোগে পোস্টার, প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ শেয়ার হোল্ডারদের। দুর্নীতির অভিযোগ তুলে সমবায়ের সামনে বিক্ষোভ হয়। মহিষাদলের কেশবপুর জলপাই রাধাকৃষ্ণ সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে বিক্ষোভ দেখান শেয়ার হোল্ডাররা। প্রতিনিধি সুজিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সুজিতের থেকে একবার জানার চেষ্টা করি। সুজিত, আমরা দেখছি যে একেবারে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন শেয়ার হোল্ডাররা, ঠিক কি অভিযোগ? হাতে প্ল্যাকার্ডের পাশাপাশি একই সঙ্গে দেওয়ালে, গাছে যেখানে যাচ্ছে পোস্টার পড়েছে এবং সেই পোস্টারে কিন্তু দুর্নীতির অভিযোগ আনাচ্ছে। দুর্নীতি হয়েছে এই সমবায়ে এবং পরিচালনার দায়িত্বে থাকা যারা কর্মকর্তা তারাই দুর্নীতির সঙ্গে যুক্ত, এমন গুরুতর অভিযোগ নিয়ে কিন্তু সরব হয়েছেন শেয়ার হোল্ডাররা। মহিষাদলের কেশবপুর জলপাই এই যে এলাকা, সেখানে দেখা গেছে বাজার হাটে পোস্টার দেওয়া হয়েছে দুর্নীতির বিরুদ্ধে, যে তারা অভিযোগ করছে দুর্নীতি নিয়ে যারা যে সরব হয়েছেন সেসবই লেখা হয়েছে। এবং সেখানে আজকে তারা ওই সমবায় যে অফিস রয়েছে তার দুয়ারে বসে রীতিমতো ক্ষোভ বিক্ষোভ দেখান। তারা অভিযোগ করেন কোটি কোটি টাকা দুর্নীতি করা হয়েছে। অভিযোগ যে সত্যতা মেনে নিয়েছে অভিযোগের, এবং কর্মকর্তারা বলছেন যে তদন্ত হওয়ার পর তারা বুঝেছেন ব্যবস্থা নেবেন, কিন্তু ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে গড়িমসি চলছে এমন অভিযোগ তুলে শেয়ার হোল্ডাররা রীতিমতো সরব হয়েছেন। এবং তারা যে সরব হয়েছেন সেটা একেবারে খাতায় কলমে নয়, তারা মিছিল করছেন, প্রতিবাদ মিছিল, এবং অফিসের বাইরে বসে প্ল্যাকার্ড হাতে তারা বিক্ষোভ দেখাচ্ছেন শেয়ার হোল্ডাররা। সমবায় সমিতির আর্থিক তছরূপ প্রায় 5 কোটি টাকা, গোপনে গোপনে মিটিং করছে, ওরা খাতাগুলো উলট পালট করছে, সভাপতি সহ সম্পাদক ওরা নানাভাবেই পদত্যাগের করার চেষ্টা করছে। আমরা ওদের পদত্যাগ তখনই গ্রহণ করব এবং তখনই মান্যতা দেব যখন সমবায় সমিতির হিসাব সাধারণ মানুষের সামনে, সকল শেয়ার হোল্ডারদের সামনে ওরা উপস্থাপন করবে। তৃণমূল পরিচালিত বোর্ড সম্পূর্ণভাবে তারা দায়ী এবং তারা চুপ করে বসে আছে এই আর্থিক তছরূপের দায়ে। তৃণমূল সমর্থিত যে বর্তমান পরিচালন পর্ষদ রয়েছে তাদের নানান বেনিয়ম, প্রত্যেকের মনে একটা ধোঁয়াশা, একটা আশঙ্কার মেঘ জন্মেছে। বর্তমানে দেখা যাচ্ছে যে চাষি মাছ দিয়েছে তারা টাকা পাচ্ছে না। এই ফিড যে সেন্টারটা চলে সমবায় দিয়ে, সেই সেন্টারে 2 কোটি টাকার মতো উধাও, তার কোনো হিসাব দিতে পারছেন। বর্তমান যে তৃণমূল সমর্থিত পরিচালন পর্ষদ এক প্রকার হিডলারি করছে, তারা আমাদের কোন রকম কথা শুনছে না। কে দিয়েছে সেটা তো বলতে পারবো না, আমাদের কাছে এরকম কিছু তথ্য জানতেও কেউ আসেননি। ফিড ব্যবসার ব্যাপারে একটা দুর্নীতি আমাদের সামনে এসছে, ধরা পড়েছে। সেটা যতটা রিকভারি করার জন্য আমরা এখন ডাইরেক্টর বোর্ড অফ মিটিং এ আমরা বারে বারে এটা ওকে নিয়ে আলোচনায় আসছি। সমিতির ডিরেক্টর বোর্ডের আলোচনার বাইরে এগুলো কিছু করে ফেলেছে, সেগুলো কতখানি কি করেছে সেগুলো আমাদের এখন দেখা চলছে। যতক্ষণ না ফাইনাল হচ্ছে আমরা কিছু বলতে পারছি না। আপনাদের নিশ্চয়ই মনে আছে কুলতলির কুখ্যাত দুষ্কৃতী সাদ্দাম শেখের কথা। এবার কুলতলিতে আরেক সাদ্দামের হদিশ, নকল সোনার গয়না দিয়ে টাকা হাতিয়ে প্রতারণার অভিযোগ সামনে উঠে আসছে। দেখুন, 4টে সোনার চেন, 3টে আংটি, কিন্তু নকল সোনার গয়না দিয়ে টাকা হাতিয়ে প্রতারণা করা হচ্ছে, এমনটাই অভিযোগ। আর এবার গ্রেফতার কার্তিক দাস। প্রতিনিধি অর্পণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, অর্পণের থেকে একটু জানার চেষ্টা করি। অর্পণ, যে ছবি আমরা দেখলাম যে একেবারে নকল সোনা না আসল সোনা বুঝে ওটাই দায়, সোনার চেন আংটি সব রাখা রয়েছে, সেক্ষেত্রে কার্তিক দাস কিভাবে প্রতারণা চালাতো?
দেখো, এই যে সোনার অলংকার দেখা যাচ্ছে প্রত্যেকটিতে কিন্তু যেটা আসল সোনা বলে তাদের কাছে বিভিন্ন দোকানে স্বর্ণ ব্যবসায়ীর কাছে দেওয়া হচ্ছিল, এবং যেটা বিষয় হচ্ছে যে একাধিকবার মাসে একাধিকবার বিভিন্ন মাধ্যমে এই সোনা দেওয়া সোনা বন্ধক রাখা হচ্ছিল এবং সেখান থেকে টাকা নেওয়া হচ্ছিল। এইটাতেই যারা ব্যবসায়ী রয়েছে, স্বর্ণ ব্যবসায়ী, তাদের সন্দেহ হয় এবং তারা যখন এটা পরীক্ষা করেন তখন দেখা যায় যে এই সোনা কিন্তু আসল সোনা নয়। তারপরেই এরা যারা স্বর্ণ ব্যবসায়ী রয়েছেন তারাই কার্তিক দাসকে ডাক করান এবং তিনি যখন আসেন তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং আশেপাশে প্রচুর ব্যবসায়ী তারা সেখানে চলে আসেন এবং তিনি স্বীকার করেন যে তিনি হয়তো এই নকল সোনা দিয়েছেন। কিভাবে কি হয়েছে তিনি সেটা খতিয়ে দেখবেন। এরপরেই খবর দেওয়া হয় কুলতলি থানার পুলিশকে। কুলতলি থানার পুলিশ ঘটনাস্থলে এসে কার্তিক দাসকে প্রথমে আটক করে, পরে সন্ধ্যার কিছু পরে তাকে গ্রেফতার করা হয়েছে। কার্তিক দাসের কি কোনো রাজনৈতিক পরিচয় রয়েছে? দেখো, এলাকায় তিনি বিজেপি সক্রিয় কর্মী হিসেবে পরিচিত, যদিও এই বিজেপির নেতৃত্ব এই বিষয়ে কোনো রকম তারা মুখ খুলতে চাননি। আমরা জেলা সভাপতির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, তিনি জানিয়েছেন যে পুরো বিষয়টি জেনে তারপরে জানাবেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম প্রতিক্রিয়া দেওয়া হয়নি। কার্তিক দাস নিজে স্বীকার করেছেন তিনি বিজেপির সক্রিয় কর্মী এবং এই ঘটনার পিছনে কারা কারা জড়িত রয়েছে তার খোঁজে ইতিমধ্যেই কুলতলি থানার পুলিশ তদন্ত শুরু করেছে। বেশ, যিনি প্রতারিত হচ্ছিলেন তিনি কি বলছেন আর এই কার্তিক দাস কি বলছেন শোনাবো আপনাদের। কার্তিক দাস ওনার নাম, উনি সেইভাবে আমার কাছে সোনা বন্ধক দেয় একাধিকবার। উনি যখন একাধিকবার আমার কাছে আসে তখন আমার সন্দেহ হয় যে এত মাল কোথায় পাচ্ছে। সন্দেহ হওয়ার পর আমি মালটাকে বিষ্ণুপুরে টঞ্চ করে দেখা যাচ্ছে সোনাটা পুরো ডুপ্লিকেট, হলমার্কের স্ট্যাম্প মারা আছে, সব আছে। তারপর ওনার মানে অন্য দেখিয়ে ওনাকে আমি বাজারে আনলাম, আনার পর উনি নিজের মুখে স্বীকার করেছে যে হ্যাঁ এটা ডুপ্লিকেট সোনা আমি দিয়েছি। প্রায় 2,70,000 মতো। না, আমি জানি না যে এরকম ডুপ্লিকেট জিনিস আমি বুঝতে পারিনি। হ্যাঁ, দোকানে 4টে জিনিস দিয়েছি, কিনেছি 4টে দিয়েছেন। আপনি জানতেন না এটা ডুপ্লিকেট গয়না? না না। আপনি কোথা থেকে পাচ্ছেন এই? সে বীরেন দাস বলে দিয়েছে, বীরেন দাস দিয়েছে আমাকে তৈরি করতে দিয়েছে। মহিলাগুলো কোথায় বাড়ি তাদের? মহিলা একটা বললো ভাষাতে বাড়ি, আর একটা বললে কোথায় বাড়ি আমি জানি না। কিন্তু তাদের অভিযোগ আপনি ডুপ্লিকেট গয়না দিয়ে 2.5 লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। যদি ডুপ্লিকেট তাহলে তো সেটা হবেই। সেটা আপনি একজন বিজেপি নেতৃত্ব তো? আমি বিজেপির একজন কর্মী। আমাকে জড়িয়ে দিয়েছে কেসে, আমি বুঝতে পারিনি যে এরকম মানে ডুপ্লিকেট জিনিস আমাকে দেবে। আবারও সাইবার প্রতারণা চক্রের হদিশ, এবার ব্যারাকপুরে। সেখানে কল সেন্টারের আড়ালে প্রতারণা চক্র চলতো, লক্ষ লক্ষ টাকা প্রতারণার পর্দা ফাঁস। ব্যারাকপুরে সাইবার প্রতারণা চক্রের হদিশ, সাইবার ক্রাইম শাখার অভিযানে বড় সাফল্য। প্রতিনিধি অরুণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অরুণের থেকে একবার জানার চেষ্টা করি। অরুণ, এই প্রতারণা চক্রের যে পর্দা ফাঁস হলো, পুলিশ কি উদ্ধার করেছে এবং মূল মাস্টার মাইন্ডকে কি গ্রেফতার করা সম্ভব হয়েছে? একদমই তাই। দেখো, এই কল সেন্টারের আড়ালে কিন্তু লক্ষ লক্ষ টাকা প্রতারণা চলতো। খড়দা গদরেজ প্রকৃতি বলে একটা জায়গা আছে, এখানে কিন্তু পুলিশ 21শে জুলাই একটা খবর পায়, সেখানে তল্লাশি চালায় এবং তল্লাশি চালিয়ে প্রথমে 3 জনকে সেখান থেকে হাতে নাতে ধরা পড়ে এবং তারপর তাদের জিজ্ঞাসা করে দুজন মহিলা সহ আরও 5 জনকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে। তারা বিভিন্ন জায়গায় এই পণ্য যে সমস্ত কেনাকাটা হয় ফ্লিপকার্ট, অ্যামাজনের মতন জায়গায়, সেখান থেকে তারা বিভিন্ন পাইয়ে দেবো লোভ দেখিয়ে তাদের কাছে টাকা নিত। এরকম লক্ষ লক্ষ টাকা কিন্তু তারা প্রতারণ করে। শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের বাইরেও তাদের হাত রয়েছে বলে পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি। এবার তাদের পুলিশ হেফাজতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। এই চক্র কিন্তু বিশাল বড় চক্র, কারণ দীর্ঘদিন ধরে এই চক্র চলছে। এই পুলিশ খবর পেয়ে পুলিশের হাতে তাদের সাফল্য বলেই মনে করা হচ্ছে। 21শে জুলাই আমাদের কাছে একটা খবর আসে যে আমাদের সোদপুরের কাছে কোনো একটি জায়গাতে কল সেন্টার চলছে। সেই কল সেন্টারের মাধ্যমে বিভিন্ন জনকে ফ্রড করা হয়েছে। সেখান থেকে আমরা টোটাল 8 জনকে এখনও পর্যন্ত অ্যারেস্ট করেছি। এটাতে আমরা এখনও পর্যন্ত রিকভারি করতে পেরেছি 8টি এটিএম কার্ড আছে, ফোন আছে 11টি, ল্যাপটপ 2টি আছে, ক্যাশ প্রায় 83,000 টাকা মতো আছে এবং সিম কার্ডও আছে 17টা। 2 জন আছে আমাদের বিহারের বাসিন্দা, বাদবাকি সবই আমাদের বেঙ্গলের আছে।
আর এবার আপনাদের বাঁকুড়ার বিষ্ণুপুর হাসপাতালের ছবিটা দেখাবো। হাসপাতালের সামনের ছবি যদি দেখেন একেবারে ঝাঁ চকচকে, কিন্তু হাসপাতালের পেছনের যদি ছবিটা আপনারা দেখেন একেবারে চক্ষু চড়ক গাছ। হাসপাতালে জঞ্জালের স্তূপ, দেখুন সেই ছবি। বিষ্ণুপুর হাসপাতাল ঠিক তার পেছনের ছবি, যেখানে একেবারে জঞ্জালের স্তূপ, বায়োমেডিক্যাল ওয়েস্ট এখানেই পড়ে থাকছে, আবর্জনা স্তূপ। আর এই হাসপাতাল পরিদর্শনে গিয়ে সুপারকে ধমক দেন তৃণমূল সাংসদ, শোনাবো আপনাদের। আমি চেয়ারম্যানকে বললাম হসপিটাল পরিষ্কার রাখার জন্য, একটু পরিষ্কার পরিচ্ছন্ন দরকার আছে। গ্লোবাল বলে কোনো একটা সংস্থা আছে, ওরা কাজ ঠিক মতো করে না, যার জন্য অবস্থা। আমি সুপারকে বলেছি খবর রাখতে, আর আমি চেয়ারম্যানকে বলে উনিও দেখে নেবেন। পিছনে নোংরা দুর্গন্ধ, এটা বাজে লাগবে। আপনি রিপোর্ট দেবেন? আমি চেয়ারম্যানকে বললাম দেখে নিচ্ছি 5-7 দিনের মধ্যে যদি করে দেবে এটা, তাছাড়া তো আমাকে দিতেই হবে। হাসপাতালে এরকম অবস্থা রাখা ঠিক না, সুপারদের দায়িত্ব থাকা উচিত। প্রতিনিধি দেবব্রত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবব্রত, আমরা শুনলাম তৃণমূল সাংসদ তিনি 7 দিনের মধ্যে হাসপাতাল চত্বর পরিষ্কারের নির্দেশ দিচ্ছেন, কিন্তু তৃণমূল সাংসদকেই আসরে কেন নামতে হলো? তার আগে হাসপাতাল কর্তৃপক্ষ কি করছিল? একেবারে দেখো, হাসপাতাল কর্তৃপক্ষ সাফাই দিয়েই কিন্তু দায় এড়াচ্ছেন। কারণ সুপার যেমনটাই বলছেন যে সংস্থা, অর্থাৎ বরাত পাওয়া যে সংস্থা এই আবর্জনা পরিষ্কার দায়িত্বে রয়েছে, তারা এদিন পরিষ্কার করতে আসেনি। তবে চিত্রটা দেখলে বোঝাই যাবে যে এটা একদিনের নোংরা বা ময়লা নয়, দীর্ঘদিন ধরেই এই হাসপাতালের পেছনে ময়লা ফেলছে। শুধুমাত্র প্রিয়াঙ্কা তোমাকে বলবো, শুধু ময়লা নয়, বায়োমেডিক্যাল ওয়েস্ট যেটা ফেলা যায় না, যেটা থেকে রোগ জীবাণু ছড়াতে পারে, সেই বায়োমেডিক্যাল ওয়েস্টও পড়ে রয়েছে হাসপাতালের পেছনে। একেবারেই সেটা দেখেই কিন্তু চক্ষু চড়ক গাছ হয়ে যায় সাংসদের। আজ বিষ্ণুপুর হাসপাতালে এসেছিলেন তিনি এক রোগীকে দেখতে, তারপরেই হঠাৎ করে হাসপাতাল পরিদর্শন করেন তিনি। আর পরিদর্শন করার সময় যখন সামনের দিকে ঝা চকচকে থাকলেও তিনি পেছন সাইড ঘুরে দেখতে যান, আর ঠিক তখনই দেখে কিন্তু একেবারে খেপে যান ওই সাংসদ। তারপরেই সুপারকে ডেকে তিনি কড়া ভাষায় আক্রমণ করেন, এবং আক্রমণ করার পাশাপাশি তিনি কিন্তু হুঁশিয়ারি দেন 7 দিনের মধ্যে যদি এই হাসপাতাল পরিষ্কার না হয় তিনি কিন্তু রিপোর্ট পাঠাবেন নবান্নে, এবং রিপোর্ট পাঠানোর পাশাপাশি তার বিরুদ্ধে অভিযোগ করছেন হাসপাতাল কর্তৃপক্ষ, শোনাবো আপনাদের। দেখা গেল আমরা ওই এজেন্সিকে ফাইন করব, ওদের ফাইন প্রভিশন আছে, প্রত্যেক মাসেই সার্ভিসে যা সমস্যা ফাইন করা হয় এবং মোটা অঙ্কের ফাইন করা হবে। ডেলি পরিষ্কার করার কথা আজকে করেনি, সকালবেলা সেই হিসাবে ফাইন হবে। একদিকে আমরা দেখলাম বাঁকুড়া হাসপাতাল, সেখানে জঞ্জালের স্তূপ, আর অন্যদিকে যদি ব্যারাকপুর পুরসভার দিকে নজর রাখি, সেখানেই কিন্তু পুরসভার পাশেই ফেলা হচ্ছে ময়লা, রাস্তার ধারেই ময়লার পাহাড়। দেখুন সেই ছবিটা, ব্যারাকপুর পুরসভার একেবারে পাশে এভাবেই ময়লা ফেলা হচ্ছে দিনের পর দিন, আর রাস্তার ধারে একেবারে ময়লার পাহাড় তৈরি হয়েছে। ব্যারাকপুর থেকে নৈহাটি গিয়েও ফেলা হয় 10 গাড়ি ময়লা। কি অভিযোগ করছেন স্থানীয়রা, শোনাবো আপনাদের। এই ময়লাটা গন্ধ আছে, তার অসুবিধা হচ্ছে না, তা নিয়ে কিছু হচ্ছে না। ঘর বলছে এখান থেকে তুলে দাও, ঘর তুলে দাও, এটা নিয়ে আমরা ঘর খুঁজছি, পাচ্ছি না ঘর, এইভাবে পড়ে থাকে। হ্যাঁ, ওর উপরে সাপ বিচ্ছু সবই ওঠে, এইভাবে থাকে। কি জীবন আছে, এই জীবন আছে। কতদিন ধরে এখানে অনেক দিন মানে আপনারা পৌরসভাকে বলেছিলেন এখানে ময়লা ফেলতে না? হ্যাঁ, কতদিন বলে জায়গা কত, কোনো লাভ হয়নি। প্রতিনিধি অরুণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, অরুণের থেকে সরাসরি একবার জানার চেষ্টা করব। অরুণ, যে ছবি আমরা দেখছি একেবারে ময়লার পাহাড়, আবর্জনা স্তূপ তৈরি হয়েছে, সেক্ষেত্রে স্থানীয়রাও তো চরম দুর্ভোগে রয়েছেন। পুরসভার তরফ থেকে ঠিক কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? ডাম্পিং গ্রাউন্ডের জন্য কোনো ব্যবস্থা? দেখো, 150 বছরের পুরনো এই ব্যারাকপুর, উত্তর ব্যারাকপুর পৌরসভা, এখানে দীর্ঘদিন ধরে কিন্তু ময়লা ফেলবার কোনো জায়গা নেই। কারণ পৌরসভার যিনি প্রতিনিধি, যিনি চেয়ারম্যান রয়েছেন, তিনি বলছেন তারা জমি খুঁজছেন, কিন্তু পাশেই রয়েছে রাইফেল মেটালের মতন দুটো বড় বড় কোম্পানি, সেখান থেকে কিন্তু প্রচুর আবর্জনা বাইরে আসে। এত স্তূপ কোথায় রাখবে? তাদের কোনো নিজস্ব ডাম্পিং গ্রাউন্ড নেই, ফলে তারা প্রতিদিন রাত 10টা নাগাদ 10 গাড়ি করে তারা এই ময়লা কিন্তু তারা নিয়ে যায় নৈহাটিতে। এইভাবেই চলছে, কিন্তু এলাকার মানুষ কিন্তু তিতিবিরক্ত। প্রতিদিন যেভাবে আবর্জনা ওখানে পড়ছে, সেই আবর্জনা সরিয়ে নিতে কিন্তু সময় লাগছে। পুরসভা কি বলছে?
এই সমস্যার সমাধান করবে এবং 25 বিঘা জমি তারা লোকেট করেছে, কিন্তু করলেও সেই জমিতে তারা যখনই কিনতে যাচ্ছে পাশাপাশি লোক কিন্তু বাধা দিচ্ছে। এই নিয়ে কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছে, কিন্তু এই সমস্যার জটিলতা কাটিয়ে উঠবে বলে পৌরসভার চেয়ারম্যান মলয় ঘোষ বিন্দু জানিয়েছেন। তদানীন্তন পৌর বোর্ড যদি ভবিষ্যতের প্রজন্মের কথা চিন্তা করে ওখানে বেশি না 20 বিঘা জমি রেখে দিত, তাহলে আজকে আমাদের এই সমস্যায় পড়তে হতো না। তবে আমাদের সরকার চেষ্টা করছে, আমরা গভর্নমেন্টের ডিএমের নেতৃত্বাধীন যে ল্যান্ড পারচেস কমিটি আছে সেই কমিটির অ্যাপ্রুভাল নিয়ে আমরা অলরেডি মোহনপুরে একটা এবং কাউগাছে 2 পঞ্চায়েতে 2টো জায়গায় 2টো জমি আমরা দেখেছি। অতি দ্রুত সত্তর আমরা ওয়েস্ট টু হেলথ প্রজেক্ট তৈরি করব। হ্যাঁ, এখানটা আপাতত ডাম্প করে আমাদের মাল সব রাত্রেবেলায় চলে যাবে। আর আমার ধারণা 3 দশকের মধ্যে মাল ক্লিয়ার হয়ে যাবে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অঙ্গনের বিতর্ক যেন পিছুই ছাড়ছে না। দিনহাটা সেখানে 1টি 2টি নয় 9টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র একেবারে বন্ধ হয়ে গেল। দীর্ঘদিন ধরে বন্ধ অঙ্গনওয়াড়ি কেন্দ্র, কিন্তু কি কারণে বন্ধ? প্রতিনিধি শুভঙ্কর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি শুভঙ্করের থেকে জানার চেষ্টা করি। শুভঙ্কর, একেবারে দীর্ঘদিন ধরে 9টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র কেন বন্ধ? প্রশাসনের নজরে এসেছে? বন্ধ সাবেক ছিটমহলের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি, শিশুদের পুষ্টিকর খাবার না পাওয়ার অভিযোগ, অঙ্গনওয়াড়ি কেন্দ্র খোলার দাবি এলাকাবাসীর। সেন্টারটা বন্ধ, মনে করেন যে আমরা জমি দিছি, আমাদেরকে মনে করেন যে প্রতিশ্রুতি দিছিল আগের সিটিপিও যে তোমাদের একটা ব্যবস্থা হবে। তারপরে আমরা 5 বছরে এখানে রান্নাবাড়ি করে খাওয়াইলাম বিনা পারিশ্রমিকে। দিদিমণির কোর্স ছাড়লো একটা, তখন এখানে জয়েন করার জন্য লোক আসছিল, আমরা তখন এই যে তালা মারে দিছি। আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি। শুভঙ্কর, তোমার থেকে একবার জানার চেষ্টা করব যে 1টি 2টি নয় একেবারে 9টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র দীর্ঘদিন ধরে বন্ধ, প্রশাসনের নজরে কি এসেছে? হ্যাঁ দেখো, প্রায় 3 বছরের বেশি সময় ধরে কোচবিহার জেলার দিনহাটা 2 ব্লকের যে বাংলাদেশি সাবেক ছিটমহলগুলো ছিল, সেই সাবেক ছিটমহলে শিশুদের পুষ্টিকর খাবার দেওয়ার জন্য সরকারি তরফে 9টি অঙ্গনওয়াড়ি সেন্টার খোলা হয়েছিল। কিন্তু যারা জমিদাতা, এই অঙ্গনওয়াড়ি সেন্টার গড়ে তোলার জন্য যারা জমি দান করেছিলেন, তাদের যেটা বক্তব্য ছিল, প্রশাসনের পক্ষ থেকে তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল জমিদাতাদের পরিবার পিছু 1জন করে চাকরি দেওয়া হবে, কিন্তু তাদের চাকরি না মেলায় তারা সেই অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোতে তালা লাগিয়ে দিয়েছে। ফলে সেই 9টি অঙ্গনওয়াড়ি সেন্টার প্রায় 3 বছরের বেশি সময় বন্ধ। শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিক দুর্লভ মণ্ডল কি বলছেন শোনাবো আপনাদের। সাবেক ছিটমহলে আর কি ওই আইসিডিএস সেন্টারগুলো বন্ধ হয়ে আছে, ওখানে ওরা ওই জমিদাতা যারা তারা ওটা বলছে যে চাকরি দেওয়ার একটা ছিল আর কি। আলটিমেটলি আর কি ওখানকার যারা শিশু তারা তো বঞ্চিত হচ্ছে খাবার পাওয়া থেকে। কি বলবেন বিষয়টা নিয়ে? এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। আচ্ছা,